ডক্টর সাখাওয়াত হোসেন শায়ন। তো আমি আপনার মন্তব্য শুনি। মুজিবুর রহমান মঞ্জু বেশ কিছু কথা বললেন, যে যেখানে আসলে পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান আসার পরে একটি পর্যায়ে বিএনপি যেভাবে চেয়েছে সেরকম ভাবে সরকার করেছে। আপনারও কি তাই মনে হয় আসলে? মঞ্জু ভাই কথা বলার সময় ঠিক যে প্রশ্নটা আপনি করেছেন ওই জায়গায় তিনি বলেছেন যে খলিল সাহেব আসার পরে, বিশেষ করে ওই সরকারের সময়, একটু পুরো ইন্টারিম গভর্নমেন্টের সময় সরকার বিএনপির অনুমোদনের বাইরে মাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি ছাড়া বাকি সবগুলা বিএনপি যেটা চায়নি সেটা করেনি, বিএনপি যেটা চেয়েছে সেটা করেছে, এরকম একটা ধারণা দেবার চেষ্টা করেছেন মঞ্জু ভাই। এর বাইরে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যুতেও বিএনপির চাওয়াকে মোটেই মূল্যায়ন করেনি খলিল সাহেব আসার পরে। এবং যে কারণে বিএনপি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে বাধ্য হয়েছিল যে তারা বিএনপির সঙ্গে প্রতারণা করেছে, সেটা হলো জুলাই সনদ, তাদের নোট অফ ডিসেন্ট, এবং সেটার উপর ভিত্তি করে যে গণভোট, যে 4টা প্রশ্ন সামনে এনে এতগুলো বিষয় ইনকর্পোরেট করলো এবং নোট অফ ডিসেন্টের বিষয়টা উপেক্ষা করলো, এইটা নিয়ে বিএনপি খুব মনক্ষুণ্ণ ছিল, তারা প্রতিবাদ করেছে এবং সরকারকে প্রতারক বলেছে। সুতরাং এইটা মঞ্জু ভাই হয়তো উল্লেখ করতে ভুলে গেছেন। আর এর বাইরে একটি ছোট্ট, আমার মনে হয় ঘটনা, সে ছোট ঘটনা ঠিক বলবো না, এটা নিয়ে অনেক আন্দোলনও হয়েছে। ইশরাকের মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টি নিয়েও কিন্তু সেটা দলের অবস্থান সরাসরি ওইভাবে ছিল না। ইশরাক এবং তার এলাকার জনগণের, বিএনপি নেতাকর্মীদের অবস্থান সেটা ছিল। বিএনপির এটা দলগতভাবে এটা নিয়ে কোনো চাওয়া, কর্মসূচি বা সরকারের সঙ্গে কোনো দেন দরবার তারা তাদের পলিটিক্যাল অবস্থান পার্টিগতভাবে এক্সপ্রেস করে নাই। সে তারপরও এটা বিএনপির একজন নেতাকে উপেক্ষা করা সরাসরি। এখন ডিপ স্টেটের বিষয়, কিচেন ক্যাবিনেট, সেটা নিয়ে, আর এখানে আপনি যেটা বলছেন যে তখন কেন প্রতিবাদ করলো না ডিপ স্টেট নিয়ে, এইটা তৌহিদ সাহেব কিন্তু ডিপ স্টেটের বিষয়টাকে খুবই জেনারেলাইজড করে ফেলেছেন এইভাবে যে পৃথিবীর সকল দেশেই এরকম ডিপ স্টেট থাকে এবং অনেক বিষয়ে কম বেশি ইনভলভ হয়। এটাকে নিয়ে তিনি খুব আলাদাভাবে বেশি গুরুত্ব দিয়েও এক্সপ্রেস করেন নাই। ডিপ স্টেট তো আপনার টার্কি এবং আমেরিকার কেন্দ্রিক যে ডিপ স্টেটের ধারণা যেটা প্রথমে আসলো সেটা হলো ষড়যন্ত্র তত্ত্বের ডিপ স্টেট। আর এখন বাংলাদেশে বা বিভিন্ন দেশের ডিপ স্টেট নিয়ে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে ষড়যন্ত্রমূলক ডিপ স্টেটের থেকেও আরেকটা ধারণা যোগ হয়েছে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, এবং যারা আত্মনির্ভরশীল জাতি বা রাষ্ট্র গঠন করতে পারেনি, অন্যের উপর নির্ভরশীলতা অনেকাংশে থাকে, সেই সব রাষ্ট্রগুলোতে বাইরের একটা শক্তি দেশের ভেতরের কোনো শক্তিকে ব্যবহার করে সরকারের কার্যপদ্ধতি, দেশের গতি প্রকৃতি পরিবর্তনে ভূমিকা রাখে, সেই রকম একটা পরিস্থিতি কেউ তৈরি করে, সেটাও এক ধরনের ডিপ স্টেটের পার্ট বলা হচ্ছে। সরকারের ভেতরের সরকার, যেটা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছিল তখনই, যে সরকারের ভেতরের সরকার, ওই সরকারের ভেতরের সরকারটাও ডিপ স্টেটের একটা কনসেপ্ট। সেটা প্রশাসন থেকে হতে পারে, সেটা বিচার বিভাগের মধ্য থেকে হতে পারে, সেটা বিভিন্ন বাহিনীর ভেতর থেকে হতে পারে, গোয়েন্দাদের ভেতর থেকে হতে পারে, আভ্যন্তরীণভাবে বিদেশের কোনো রকম প্ররোচনা ছাড়াও। ফলে ডিপ স্টেটের যে এখন জেনারেলাইজড যে কনসেপ্টটা, তার মধ্য থেকে উনি বলেছেন যে অনেক কিছুতেই ডিপ স্টেট ফাংশন করে, সেটাকে খুব গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করেননি, বরং গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করেছেন তিনি কিচেন ক্যাবিনেটের কথা, যে কিচেন ক্যাবিনেটে মাত্র 7 জন উপদেষ্টা, এরা যে সপ্তাহে একদিন বসে, সেটা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পরেও তিনি জানতেনই না। তিনি কোনো একদিন বিশেষ কাজে তাকে যখন ওইখানে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি গিয়ে মিটিং করার পরে ওইখান থেকে তিনি একটা সূত্রে জেনেছেন যে এইরকম 7 জন উপদেষ্টা প্রতি সপ্তাহে একদিন বসেন এবং তারা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে এই যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা, এই বাণিজ্য চুক্তিটা, এই বাণিজ্য চুক্তিটাও ওই কিচেন ক্যাবিনেট অনুমোদন করেছে এবং তারা গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করবার আগে এই যে তারা সিদ্ধান্ত নিতেন, এবং এই 7 জন যখন একসুরে, গুরুত্বপূর্ণ 7 ব্যক্তি, প্রধান উপদেষ্টার কাছের, আন্দোলনকারীদের পক্ষের শক্তি, তারা মিলে যখন একসুরে কথা বলেন, তখন অন্য উপদেষ্টাদের ওইখানে খুব বেশি বলার স্কোপ থাকে না। আপনি নর্মালিও দেখেন এই মন্ত্রী পরিষদের বৈঠকে যদি গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ 7 জন
প্রধানমন্ত্রী যদি আগে সিদ্ধান্ত নিয়ে আসেন যে আমরা এটা একমত, আমরা এই 7 জন এটায় একটা কনসেপ্ট কেউ একজন বলবেন, আমরা এটা সমর্থন দিয়ে যাব, তাহলে ওর পরে কি অন্যরা আর সেটা নিয়ে দ্বিমত করার খুব বেশি স্কোপ দেখা থাকে বা ওই কাজটা করে? কিচেন ক্যাবিনেটটাও ওই রকম একটা কৌশলের অংশ হিসেবে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগেই নিজেরা নিয়ে নিত, শুধু অনুমোদন উৎপাদন করে ওই মিটিংয়ের মাধ্যমে সেটাকে ইমপ্লিমেন্ট করতো। আমেরিকার সঙ্গে চুক্তিটাও ওই রকম একটা চুক্তি, যেটা তৌহিদ সাহেবের কথায় ধারণা হয়েছে কিচেন ক্যাবিনেটের অনুমোদন হয়ে যাওয়ার পরে এর আর কিচেন ক্যাবিনেটেতে কারা থাকতে পারে, এখন বিভিন্ন নাম আসছে, এর অথেন্টিসিটি কতটা সেটা জানি না আমরা, কিন্তু আমরা তো ধারণা করতে পারি কি মনে হয় কারা সেখানে ছিল সেই না, kitchen কিন্তু cabinet? আমরা তো ধারণা করতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ কারা ছিলেন, সরকারের স্পোকম্যান কারা ছিলেন, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কারা জাতির সামনে তাদের বক্তব্য উপস্থাপন করতেন এবং সরকারকে খুব শক্তভাবে আপহোল্ড করতেন। ডেফিনেটলি সেই নামগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পাশে 2 জন ছাত্র প্রতিনিধি, ডক্টর আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, বা পরবর্তীতে ডক্টর খলিলুর রহমান যিনি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এরা তো একটা সার্কেল খুব শক্তিশালী ছিলেন। আর এইখানে মন্ত্রী উপদেষ্টা না হয়েও শক্তিশালী হয়ে উঠেছিলেন আপনার প্রেস উইংয়ের প্রধান যিনি শফিকুল ইসলাম, পুরো নাম শফিকুল আলম, তিনি। ফলে এইটার জন্য গবেষণার দরকার হয় না যে যদি একটা কিচেন ক্যাবিনেট হয় তাতে কারা কারা থাকতে পারে, হয়তো কোনো নাম বাদও পড়ে যেতে পারে, আমার ধারণার কথা এটা, এর কোনো তথ্য প্রমাণ আমার হাতে নাই। পাশাপাশি এই 2 জন 3 জন যারা, যে আপনার ধরেন না অন্য যারা অর্থনীতি নিয়ে কাজ করতেন, ব্যাংক নিয়ে বা অর্থ উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা ছিলেন, তারা তো এইসব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদার হওয়ার মতোই রকমও না, এবং সরকারের ভোকাল পার্সনও ছিলেন না। আপনার তৌহিদ সাহেব নিজেই বলেছেন তিনি ওর পার্ট ছিলেন না, রিজাইন করতে চেয়েছিলেন 3 বার।